তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। আজকের আমাদের ইন্ডিয়ান রেসলিং লেজেন্ড, যাকে দেখে আমরা ডাব্লিউডাব্লিউ দেখা স্টার্ট করি, সেই গ্রেট খালির 52তম জন্মদিন। তাই ভিডিও শুরু করার আগে আমাদের গ্রেট খালি স্যারকে জানাই হ্যাপি বার্থডে। আর কালকের মার্টিনের যাতে কী হলো সেটা তো আমরা দেখেই নিলাম। ব্রন স্ট্রোমান শুরুর দিকে একটু ডমিনেট করলেও শেষ পর্যন্ত কিন্তু ব্রনসন রিড ব্রন স্ট্রোমানকে একেবারে ধুয়ে পুরো ধ্বংস করে দেয়। আমরা দেখলাম যে পার্কিং এরিয়াতে গিয়ে ব্রনসন রিড কত উপর থেকে ব্রন স্ট্রোমানের উপরে গাড়ির ওপরে সুনামি লাগিয়ে দিল, আর যার ফলে গাড়ির কাঁচও চারদিকে ভেঙে যায়। মানে বলতে পারো যেখানে ব্রন স্ট্রোমানের মতো বড় একটা মনস্টারকে ব্রনসন রিড একেবারে প্রায় ডিস্ট্রয় করে দিয়েছে। তো এইটা করে ডাব্লিউডাব্লিউ কী করলো যে ব্রনসন রিডকে তো একটা ভালো জায়গায় পৌঁছে দিল, ব্রনসন রিডের স্টকটা অনেক হাই করে দিল। কিন্তু ওই ব্রন স্ট্রোমানের জন্য খারাপ তো লাগছে, কারণ এককালে যে ব্রক লেসনার, ডিমন কেন, রোমান রেন্স এদেরকে ডমিনেট করেছে, এমনকি রোমান রেন্সকে হারিয়েছে, তার আজকের এই দুর্দশা। তো ব্রন স্ট্রোমানের জন্য খারাপ লাগছে, কিন্তু একটা দিক দিয়ে ভালো হচ্ছে যে ব্রনসন রিডকে ডাব্লিউডাব্লিউ একটা অনেক বড় স্টার হিসাবে বানিয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা ঘটার পর কি হয় যে আমরা ব্রন স্ট্রোমান হয়তো ইনজয়েড হয়ে গেছে এমনটা জানা যাচ্ছে, কারণ ব্রন স্ট্রোমান বলছে যে সে তার হাতের আঙুলগুলো একেবারে অবশ হয়ে গেছে, সে ফিল করতে পারছে না। তো আপাতত এই এখন আপডেট। আর জানি না এই যে অ্যাটাকটা হলো এরপরে আমরা ব্রন স্ট্রোমানকে আবার কবে দেখতে পাবো। যখনই আসবে তখনই ব্রন স্ট্রোমান এখন অন্য সুপারস্টারদের পুশ করতেই দেখতে পাবো, যা এখন সিচুয়েশান। আর যা বুঝতে পারছি ব্রন স্ট্রোমানের সাথে ডাব্লিউডাব্লিউতে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম এখন। আর ব্লাড লাইনের আনঅফিসিয়াল মেম্বার জিলা পাটুকে এখন ম্যাট হার্ডির সাথে ঘুরতে দেখা গেছে। দেখতে পাচ্ছ এখানে একটা ফটো এসছে। জিলা পাটু প্রায় টিজ করতে থাকে সে ব্লাড লাইনে জয়েন করবে, এখন কবে জয়েন করবে সেটাই দেখার। আর জেউসের বাবা রিকিসি একটা অনেক বড় কথা বলে, আর এই কথাটা শুনে তোমাদের একটু অবাক লাগবে, কারণ রিকিসি এই কথাটা বলছে। রিকিসি বলছে যে জেউসও যদি ডাব্লিউডাব্লিউর জায়গায় এইডাব্লিউতে চলে যায় এখন, তাহলে সে ডাব্লিউডাব্লিউ থেকে এইডাব্লিউতে বেশি পুশ পাবে, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হবে, আর তার ফ্যান ফলোয়িংও অনেক বেড়ে যাবে। তো এইটা হচ্ছে রিকিসির মত। তার ছেলে যদি এইডাব্লিউতে চলে যায় তাহলে তার ক্যারিয়ার আরও বেশি ভালো কাটবে ডাব্লিউডাব্লিউর তুলনায়। তো দেখতে গেলে একদিক দিয়ে সত্যি আছে যে এখানে যদি ব্লাড লাইনের একটা মেম্বার এইডাব্লিউতে যায়, নিঃসন্দেহে টনি খান তাকে অনেক বেশি টাকা দেবে, যে উসোকে মেন ইভেন্ট স্পটে বুক করবে, আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও খুব তাড়াতাড়ি বানিয়ে দেবে। আমরা কবে থেকে বলে যাচ্ছি যে উসো একটা ওয়ার্ল্ড টাইটেল ডিজার্ভ করে, তাকে একবার তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেওয়া উচিত, কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনও পর্যন্ত তাকে একটা চ্যাম্পিয়নশিপ, ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোনো চ্যাম্পিয়নশিপ তো এখনও পর্যন্ত জেতায়নি। আর রিকিসিও সেইটা দেখেছে, আর সেই জন্যই হয়তো সে এই কথা বলছে যে অন্য কোনো কোম্পানিতে থাকলে এতদিনে যে উসোর যেরকম ফ্যান ফলোয়িং আর যেরকম তার রেসলিং স্কিল, এতদিনে সে অনেক উঁচুতে চলে যেত। মানে মেন কথা হচ্ছে যে রিকিসি এটা বোঝাতে চাইছে যে ডাব্লিউডাব্লিউ যে উসোকে তার যোগ্য সম্মানটা দিচ্ছে না। আর এবার তোমাদেরকে একটু ক্রিস জেরিকোর ব্যাপারে কথা বলা যাক। ক্রিস জেরিকোকে তো তোমরা চেনো, ক্রিস জেরিকো এখন এইডাব্লিউতে রয়েছে, আর ক্রিস জেরিকোর অনেক বয়স হয়েছে। আমরা প্রায় ভেবে থাকি যে ক্রিস জেরিকো হয়তো আজ রিটায়ার করবে, কাল রিটায়ার করবে। ক্রিস জেরিকোর এখন 53 বছর বয়স, তো তার রিটায়ারমেন্ট হিসাবে মানে রিটায়ারমেন্টের ওপরে ক্রিস জেরিকো নিজে কি বলছে, তো ক্রিস জেরিকোর কথা শুনে একটু অবাক লাগবে। ক্রিস জেরিকো বলছে যে আমার এখন আপাতত রিটায়ার হওয়ার কোনো রকম প্ল্যান নেই, এমনকি যদি ফ্যান্সরা বলেও যে আমাকে রিটায়ার হয়ে যেতে, তাও আমি রিটায়ার হব না, আমি রেসলিং করে যাব। তো বুড়ো তো একদম আজব খেয়াল দেখছি, সবাই রিটায়ার হওয়ার জন্য উঠে পড়ে লাগে, আর 53 বছর বয়সে তো খুব কম লোকই রেসলিং করে। কিন্তু ক্রিস জেরিকো বলে দিয়েছে আমার রিটায়ার হওয়ার কোনো ইচ্ছা নেই, ফ্যান্সরা যদি রিটায়ার হতে বলেও তাও আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি আমার মতো রেসলিং করেই যাব। তো বড় উচ্চমানের বিচার ক্রিস জেরিকোর। আর রাসেল বোর্ডসের তরফ থেকে একটা নিউজ এসেছে যে ডাব্লিউডাব্লিউ তাদের পারফরমেন্স সেন্টারকে লাস ভেগাসে শিফট করতে চায় ভবিষ্যতে। আর এইটা নিয়ে আজকের একটা ডাব্লিউডাব্লিউতে হেডকোয়ার্টারে মিটিংও হয়েছে, আর সেই মিটিংয়ে এই কথাটা উঠেছে, সেই জন্য রাসেল বোর্ডস এই কথাটা জানতে পেরেছে। তা এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে ডাব্লিউডাব্লিউর যে পারফরমেন্স সেন্টার রয়েছে, যেখানে সুপারস্টাররা ট্রেনিং করে থাকে সাধারণত, আর সেইটা শিফট হয়ে লাস ভেগাসে চলে গেছে। আর তোমাদেরকে আমি বেশ কিছু সময় আগে বলেছিলাম যে হাম্বার্টো কারিওর যে কন্ট্রাক্ট রয়েছে ডাব্লিউডাব্লিউর সাথে, সেটা আগস্ট মাসের শেষের দিকেই শেষ হয়ে যাবে। কিন্তু হাম্বার্টো কারিও এখন ডাব্লিউডাব্লিউর সাথে একটা নতুন ডিল সাইন করে নিচ্ছে, তার মানে হলো যে কন্ট্রাক্ট সে রিনিউ করে নিচ্ছে, আর সে এখন ডাব্লিউডাব্লিউতেই থাকবে। আর আমরা পরের সপ্তাহে রতে দুটো ট্রিপল থ্রেড ম্যাচ দেখতে পাবো, যেখান থেকে আমরা দুটো উইনার পাবো, আর এরা একটা পেটাল 4-ওয়ে ম্যাচে লড়বে। এখানে প্রথম ম্যাচ হচ্ছে সেমাস ব্রনসন রিড আর লুড্রি কাইজারের মধ্যে ট্রিপল থ্রেড ম্যাচ, যেখানে যে জিতবে সে পেটাল 4-ওয়ে ম্যাচে চলে যাবে। আর আরেকটা হচ্ছে ড্র্যাগন লি ভার্সেস ডমিনিক মিস্টেরিও ভার্সেস ইলিয়া ড্র্যাগনভ, তো এদের মধ্যে থেকেও একজন যাবে।
তো ওই দিক থেকে তো জে উসো আর পিট ডান চলে গেছে, আর এখান থেকে এই 6 জনের মধ্যে আরও 2 জন যাবে, এদের মধ্যে একটা পেডাল 4-ওয়ে ম্যাচ হবে, আর সেখানে যে জিতবে সে নাম্বার 1 কন্টেন্ডার হবে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, আর সে চ্যালেঞ্জ করবে ব্রন ব্রেকারকে। তো সিচুয়েশান যা দেখছি এখন আপাতত মনে হচ্ছে যে উসোরই ওই পেডাল 4-ওয়ে ম্যাচটা জেতার চান্স সব থেকে বেশি। আর এই টুর্নামেন্টে এতজন থাকা সত্ত্বেও ব্রন ব্রেকার যেভাবে জে উসোকে টার্গেট করলো এই রতে, তাতে তো মনে হচ্ছে জে উসোর সাথে ব্রন ব্রেকারের ফিউড হবে, কারণ ব্রন ব্রেকার বলেছে যে জে উসোর ফ্যামিলির কেউ তাকে এখনও পর্যন্ত হারাতে পারেনি, আর তাদের হারানোর ক্ষমতাও নেই, আর জে উসো কোনো কিচ্ছু করতে পারবে না। ব্রন ব্রেকার জে উসোকে পুরো ডিস্ট্রয় করে দেবে, ব্লাড লাইনের কোনো মেম্বারই ব্রন ব্রেকারকে হারানোর ক্ষমতা রাখে না। তো এর থেকে তো পুরোপুরি পরিষ্কার যে ডাব্লিউডাব্লিউ এখন জে উসো ভার্সেস ব্রন ব্রেকারের দিকেই যাবে। আপাতত এখন একটা পেডাল 4-ওয়ে ম্যাচ হবে, যেটা মাত্র ফর্মালিটি, আর সেটাকে হয়তো জে উসোই জিতবে। যদি জে উসো না জেতে তাহলে একটু সারপ্রাইজ হবো। আর জে উসোর ব্যাপারে কথা হচ্ছে যখন, তার ভাই জিমি উসোর ব্যাপারে একটু কথা বলা যাক। জিমি উসো তো আজ আসবো কাল আসবো করে করে আর আসছেই না, রোমান চলে এলো কিন্তু এখনও পর্যন্ত জিমি উসোর টিকিট নাগাল নেই। তো জানি না জিমি উসো কবে আসবে, আমরা তো ওয়েট করে বসে আসছি। তবে মনে হচ্ছে জিমি উসো যখন রিটার্ন করবে তখন জিমি উসোর অবস্থা কিছুটা এইরকম হয়ে যাবে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর তোমরা ডাব্লিউডাব্লিউর 4 হর্স উমেন কারা তোমরা তো জানোই। আমরা যেরকমটা জানি যে বেকি লিঞ্চ, শার্লেট ফ্লেয়ার, বেলি আর সাশা ব্যাঙ্কসকে ডাব্লিউডাব্লিউর 4 হর্স উমেন বলা হয়, কিন্তু এটা সেই তখনকার যুগের। কিন্তু এখনকার মডার্ন এরার 4 হর্স উমেন কারা কারা হতে পারে এইটার ব্যাপারে আমাদের এনএক্সটি চ্যাম্পিয়ন, উমেন্স চ্যাম্পিয়ন রক্সিনি বলে দেয়। তো রক্সিনের মতে এখনকার যুগের 4 হর্স উমেন হচ্ছে রক্সিন নিজে, তারপর হচ্ছে কোরা জেড, ইন্ডি হার্টওয়েল আর লাইরা ওয়ালকেরিয়া। তো তার মতে এটাই হচ্ছে ভবিষ্যতের 4 হর্স উমেন, মানে বেকি লিঞ্চ, শার্লেট ফ্লেয়ার, সাশা ব্যাঙ্কস আর বেলি। কিন্তু ডাব্লিউডাব্লিউ এদের যেরকম বুকিং করে সেই হিসাবে তো শুধুমাত্র রক্সিনি এখনও পর্যন্ত ঠিক আছে, বাকি 3 জনের তো অবস্থা ঢিলা রয়েছে। তো জানি না ভবিষ্যতে বাকি 3 জনও 4 হর্স উমেনের পার্ট হতে পারবে কিনা। রক্সিন তো মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু বাকিদের ব্যাপারে একটু সন্দেহ আছে। আর এবার একটা রিটার্নের কথা বলে যাক। এই রিটার্নটা ডাব্লিউডাব্লিউতে তো হবে না, কিন্তু এইডাব্লিউতে হবে, আর সেটা হচ্ছে আমাদের মিরো বা যাকে তোমরা রুসেভ নামে চেনো, সেই রুসেভের রিটার্ন। তো আমরা লাস্ট টাইম রুসেভকে দেখেছিলাম 2023 সালে, তারপর থেকে অনেক দিন হয়ে গেল তাকে আমরা দেখতে পাইনি। রুসেভের জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, এক তো ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেল, তারপর এইডাব্লিউতে গেল, তারপরে লানার সাথে তার ডিভোর্স হয়ে গেল, আর এখন সে বুলগেরিয়াতে বেশ কিছু সময় ছিল। জানো যে বুলগেরিয়া হচ্ছে রুসেভের বাড়ি, তো বুলগেরিয়াতে সে বেশ কিছু সময় কাটিয়েছে, আর এখন ফাইনালি অনেক দিন পর তাকে আমেরিকাতে ফিরতে দেখা গেছে। তো আমেরিকাতে ফিরেছে যখন, তখন সে তার সমস্ত ঝড় ঝাপটা কাটিয়ে এখন আবার রেসলিং জগতে ফেরার চিন্তা করছে। তো আমরা তাকে এইডাব্লিউতে খুব তাড়াতাড়ি আবার রিটার্ন করতে দেখতে পাবো। আর এবার আমাদের নতুন এইডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমাদের ড্যানিয়েল ব্রায়ানের ব্যাপারে কথা বলা যাক। ড্যানিয়েল ব্রায়ান তো তার ক্যারিয়ার বাঁচিয়ে নিচ্ছে, সে এখন এইডাব্লিউ অল ইনে একটা দারুণ ব্যাঙ্গার ম্যাচ দেওয়ার পর সে এখন নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো সে তার চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে কার অবদান রয়েছে সেটা এখন বললো যে ড্যানিয়েল ব্রায়ান বলে যে টনি খান তাকে অনেক ভালো করে বুঝিয়েছে। টনি খান যে এইডাব্লিউ কোম্পানির মালিক, সে তার অনেকটা অবদান রয়েছে। সে ড্যানিয়েল ব্রায়ানকে কনভিন্স করে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। সে বলে যে এখনই নিজের ক্যারিয়ার শেষ করো না, তোমার এখনও অনেক বাকি রয়েছে, তুমি এইডাব্লিউর চ্যাম্পিয়ন হবে আর তুমি এখনও ক্যারিয়ার কন্টিনিউ করবে। তো এইডাব্লিউর মালিকের ইচ্ছা ছিল যে ড্যানিয়েল ব্রায়ান তার ক্যারিয়ার ভার্সেস টাইটেল ম্যাচটাতে সে জিতবে আর সে নতুন এইডাব্লিউর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। তো দেখতে গেলে এখানে টনি খানও বলতে হবে একটু ম্যাচিওর হচ্ছে ধীরে ধীরে। আগে যেরকম উল্টোপাল্টা কাজ করতো সেটা আর করছে না, আর ধীরে ধীরে সে রেসলিং বিজনেসটাকে বুঝছে আর এইডাব্লিউকে ধীরে ধীরে ওপরে নিয়ে যাচ্ছে, যেটা খুবই ভালো সাইন রেসলিং ইন্ডাস্ট্রির জন্য। আর এই রয়্যাল এপিসোডে আমরা একটা রিটার্ন দেখতে পেলাম যেটার দিকে কারোরই মনোযোগ যায়নি, আর সেটা হলো ড্র্যাগন লির রিটার্ন। ড্র্যাগন লি অনেক দিন পর আবার তাকে আমরা দেখতে পেলাম, সে এলডাব্লিউর সাথে রিটার্ন করেছিল, এলডাব্লিউ এর সাথে রে মিস্টেরিওর সঙ্গে এসেছিল, কিন্তু যেহেতু ডাব্লিউডাব্লিউ সেটাকে অতটা বড় করে দেখায়নি তাই আমাদের নজরেও পড়েনি। তো ফাইনালি এখন ডাব্লিউডাব্লিউ টিভিতে ড্র্যাগন লিরও রিটার্ন হয়ে গেছে। আর যেমনটা জানি যে ডাব্লিউডাব্লিউর এখন জার্মান ট্যুর চলছে, ডাব্লিউডাব্লিউ এখন ইউরোপের বিভিন্ন দেশে তাদের লাইভ ইভেন্ট করাচ্ছে। কিছুদিন আগে তো নেদারল্যান্ডে একটা ছোট লাইভ ইভেন্ট হলো, মানে 2 দিন আগেই, আর এখন বেলজিয়ামে একটা লাইভ ইভেন্ট হয় ডাব্লিউডাব্লিউর। আর সেখানে দেখতে পাচ্ছি যে কোডি রোডসের সাথে এজে স্টাইলসের ম্যাচ এখানে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, যার মানে হলো যে এজে স্টাইলস কিন্তু ব্যাসিন বার্লিনেতে থাকবে। আর যেমনটা কিছুদিন আগে নিউজ এসেছিল যে এজে স্টাইলসের রিটার্ন আমরা ব্যাসিন বার্লিনেতে দেখতে পাবো, তো এইটারও চান্স অনেক বেশি রয়েছে। তো সম্ভবত আমরা এজে স্টাইলসকে ব্যাসিন বার্লিন প্রিমিয়াম লাইভ ইভেন্টে রিটার্ন করতে দেখতে পাবো।
প্রায় বলতে পারো 3.5 মাস পর। আর এই ম্যাচটা হয়ে যাওয়ার পর কোডি রোডস সেই বেলজিয়ামেতে একটা প্রোমো কাট করে, আর সে বলে যে ভবিষ্যতে বেলজিয়ামে তো ডাব্লিউডাব্লিউ একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট করবে, যেমনটা বার্লিনেতে হচ্ছে। তো ডাব্লিউডাব্লিউর বিজনেস এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, আর আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউর আরও শো দেখতে পাবো। আর এবার কেভিন ওভেন্স রিলেটেড এমন একটা নিউজ আছে যেটা শুনে তোমরা হয়তো খুব একটা খুশি হবে না। তো এতদিন কী হয়েছে, কেভিন ওভেন্স যেটা বলছিল যে 2025 সালের শুরুর দিকে তার কন্ট্রাক্ট ডাব্লিউডাব্লিউর সাথে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে এই নিয়ে আর বেশি কিছু বলেনি। কিন্তু এখন সে একটা কথা বলে যে তার কন্ট্রাক্ট তো এই ডাব্লিউডাব্লিউর সাথে 2025 সালের শুরুর দিকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে ডাব্লিউডাব্লিউতে থাকবে কি না সেটা নিয়ে এখন সে কিছু ঠিক করেনি। সে ডাব্লিউডাব্লিউতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে সে খুবই কনফিউজ হয়ে আছে যে তার ডাব্লিউডাব্লিউতে থাকা উচিত নাকি বাইরের কোনো কোম্পানিতে ট্রাই করা উচিত। এইটা কেভিন ওভেন্স বলেছে। তো এটা খুবই দোটানার মধ্যে। কেভিন ওভেন্সকে জানি খুবই সোজাসাপটা কথা বলতে সে ভালোবাসে, কিন্তু সে যখন বলছে যে সে তার পুরো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে, সে ডাব্লিউডাব্লিউতে থাকতেও পারে বা ডাব্লিউডাব্লিউ ছেড়েও দিতে পারে, তো এইটার নিশ্চয়ই কোনো মানে আছে। হয়তো দেখা গেল যে এই আমরা দেখতে পেলাম যে কেভিন ওভেন্সের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর কেভিন ওভেন্সও ববি ল্যাসলির মতো ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গেল। আর এবার যদি আমাকে জিজ্ঞেস করো যে কেভিন ওভেন্সের কি ছেড়ে যাওয়ার চান্স আছে, তো আমি বলবো হ্যাঁ আছে, কারণ কেভিন ওভেন্সের বুকিং কীরকম হয় ডাব্লিউডাব্লিউতে সেটা তোমরা দেখেই নিয়েছো। কপাল খুবই খারাপ, একটানা 10খানা ম্যাচ হারতে চলেছে, মানে 9খানা ম্যাচ তো অলরেডি হেরে বসে আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের, আর এখন 10 নম্বর ম্যাচ কোডির কাছে হারবে। তো কেভিন ওভেন্সের বুকিং তো খুব খারাপ হচ্ছে। আর তাছাড়া দেখতে গেলে কেভিন ওভেন্সের কন্ট্রাক্টে $2 থেকে $3 মিলিয়ন আছে, মানে $2 থেকে $3 মিলিয়ন সে পাবে কন্ট্রাক্টে। আর যদি সে AEWতে চলে যায় তাহলে নিঃসন্দেহ সে তার $3 মিলিয়ন থেকে তো অনেক বেশি টনি খান তাকে দেবে। তো দেখতে গেলে টাকার দিক দিয়ে দেখতে গেলে কেভিন ওভেন্স যদি AEWতে চলে যায় ডাব্লিউডাব্লিউ ছেড়ে, তাহলেই বেশি লাভ, সে অনেক বেশি টাকা কামাতে পারবে আর AEW তাকে লুফে নেবে। তো টাকা একটা ম্যাটার করে, আর তার উপরে হচ্ছে যে বুকিং তো খুবই খারাপ হয়, ওটার ব্যাপারে না কথা বলাই ভালো। যতদিন যাচ্ছে তত কেভিন ওভেন্সের বুকিং আরও খারাপ হয়ে যাচ্ছে। সেই শেষ কবে সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ জিতেছিল তা তো মনে করতে আমরা পাচ্ছি না। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু তাও আবার জাজমেন্টের কাছে হেরে যায়। তো এইটা একটা অনেক বড় কারণ, আর হয়তো এই কারণেই কেভিন ওভেন্স বলেছে যে তার কিছু ঠিক নেই, সে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলেও যেতে পারে। আপাতত এখন 2025 অবধি ওয়েট করা যাক, তারপর যখন তার কন্ট্রাক্টের দিন শেষ হয়ে আসতে চলবে তখনই আমরা হয়তো কোনো একটা অ্যাকুরেট নিউজ পাবো যে কেভিন ওভেন্স থাকবে না চলে যাবে। তো সিচুয়েশান এখন খুবই ঝুলে রয়েছে। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।